সেই গোরস্থানের ভয়াল ছায়া। আমি ফারুক, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ দরিদ্র মানুষ। আমাদের গ্রামে সুযোগ সুবিধা তেমন কিছু নেই। বাজার তো অনেক দূরে, সপ্তাহে মাত্র একদিন হাট বসে, সাপ্তার হাট। গ্রামের প্রায় সবাই সেই দিনটায় বাজার করতে যায়, কারণ আর কোনো উপায় নেই। বাজার করতে যাওয়া যেমন কষ্টকর, ফিরতে আরও বেশি কষ্ট হতো, কারণ বাড়ি আসার রাস্তাটা বড় নির্জন। কিছু দূর ধানক্ষেত, কিছু দূর বনজঙ্গল, আর একেবারে শেষে বিশাল একটা পুরনো গোরস্থান। এই গোরস্থানটা নিয়ে গ্রামের মানুষের মুখে মুখে বহু কাহিনী। কেউ বলে সেখানে এক বুড়ি দেখা যায়, কেউ বলে রাতের বেলা কান্নার শব্দ শোনা যায়। আমি অবশ্য এসব পাত্তা দিতাম না। ভাবতাম, গরিব মানুষদের ভয় দেখিয়ে কি লাভ। কিন্তু একদিন সব বদলে গেল। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমি সাপ্তার হাটে গিয়েছিলাম চাল ডাল কিনতে। বাজার শেষ করে যখন ফিরছি তখন সন্ধ্যা হয়ে গেছে। হাটে একটু দেরি হয়েছিল, কারণ শেষ মুহূর্তে কিছু জিনিসের দাম কমে গিয়েছিল, আর আমি গরিব মানুষ, একটু সস্তা পেলেই কিনে ফেলি। চাঁদ উঠেছে, তবে আলোটা খুব ম্লান। ধানক্ষেতের ফাঁক গলে ঠান্ডা বাতাস বইছিল। জোছনার আলোয় গোরস্থানের চারপাশটা কেমন ধোঁয়াটে মনে হচ্ছিল। আমি ধীরে ধীরে হাঁটছি। হঠাৎ কানে এলো একটা শব্দ, যেন কেউ কাঁদছে। খুব ধীরে ধীরে, গলা ভারী, মন কাঁপানো কান্না। আমার শরীর হিম হয়ে গেল। দাঁড়িয়ে পড়লাম, চুপচাপ কান পাতলাম। আবার সেই কান্না, হু ওরে আমার পোলারে দে। গলার আওয়াজটা যেন একজন বৃদ্ধ নারীর, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমি কাঁপতে কাঁপতে গোরস্থানের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। তখন হঠাৎ আমার চোখে পড়ল, গোরস্থানের এক কোণে একটা সাদা ছায়া বসে আছে। চুলগুলো ঝাঁকড়া, কাপড় ছেঁড়া, আর তার পাশ থেকে ভেসে আসছে সেই কান্না। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেছে। তখন ছায়াটা ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখ ছিল না, শুধু কালো গর্তের মতো দুটো ফাঁকা জায়গা। মুখটা অস্বাভাবিক লম্বা, আর সে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তুই আইছোস? তোকে খুঁজছিলাম। আমি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটতে লাগলাম। পেছনে তাকাতে ভয় লাগছিল, কিন্তু একটা সময় চোখ ঘুরিয়ে দেখলাম, কেউ নেই, কিছুই নেই। কিন্তু পরদিন সকালে গ্রামের লোকজন বলল, সাত্তার হাট থেকে ফেরা পথে একজন লোকের বাজারের ব্যাগটা পাওয়া গেছে, গোরস্থানের ধারে। ব্যাগটা আমার ছিল। তবে আমি বাড়ি ফিরেছি, কেউ বিশ্বাস করে না। কারণ আমার দেহটা নাকি ওই দিন রাতে সেই গোরস্থানেই পাওয়া গিয়েছিল। এক পুরনো কবরের উপরে ছিল নিথর ঠান্ডা। আজও আমি রাতে ঘুমোতে পারি না। আমি জানি আমি বেঁচে নেই। সেই রাতে আমি মরে গিয়েছিলাম। তবে আমি ঘুরে বেড়াই সেই পথ ধরে, সাত্তার হাট থেকে ফেরার পথে। অপেক্ষায় থাকি, যদি কেউ আসে, যদি আরেকজন ফারুক আসে। ঘটনাটা এখানেই শেষ নয়। ছায়ার নাম রোকসানা। ফারুকের মৃত্যুর পর কেটে গেছে অনেক বছর। গ্রামে এখন নতুন রাস্তা হয়েছে, বিদ্যুৎও এসেছে, কিন্তু গোরস্থানটা ঠিক আগের মতোই রয়ে গেছে, ভয়ানক, নীরব, আর একটা ধোঁয়াটে রহস্যে মোড়া। এবারের গল্পের মূল চরিত্র একজন তরুণ, রাহাত। শহর থেকে পড়াশোনা শেষ করে সে গ্রামে এসেছে। ফারুক ছিল তার মামা। ছোটবেলায় মামার মৃত্যুর কথা সে শুনেছিল, তবে কেউ কখনো পুরো ঘটনা বলেনি। রাহাতের কৌতূহল ছিল মারাত্মক। সে ঠিক করল, মামার মৃত্যুর রহস্য খুঁজে বের করবেই। সে গ্রামের কিছু বয়স্ক লোকজনের সঙ্গে কথা বলতে শুরু করলেন। অনেকেই কিছু বলতে চায়নি, কিন্তু অবশেষে এক বৃদ্ধ, হাশেম চাচা, মুখ খুললেন। এই গোরস্থানটা আগে একটা বাড়ির পেছনে ছিল। ওই বাড়ির মালিক ছিলেন হাজী রওশন আলী। তার একমাত্র মেয়ে ছিল রোকসানা। খুবই দয়ালু, সবার পাশে দাঁড়াত। কিন্তু এক রাতে হাট থেকে ফেরার পথে সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে গোরস্থানের ভেতর তার নিথর দেহ পাওয়া যায়। হাশেম চাচার কণ্ঠ কাঁপছিল। লোকজন বলল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি সে মরেনি, তাকে মারা হয়েছিল।
ওই রাতে গ্রামের কয়েকজন লোভী মানুষ তাকে আটকায়, তার সাথে অন্যায় করে, আর তারপর রাহাতের রক্ত জমে গেল। সে ঠিক করল, রোকসানার আত্মা যদি এখনো ঘোরাফেরা করে, তবে সে শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তার ন্যায়ের প্রতিশোধ না হয়। রাহাত পুরনো কাগজপত্র, পৈতৃক নথি এবং সেই ঘটনার সঙ্গে জড়িত পুরনো ব্যক্তিদের সম্পর্কে খোঁজ করতে লাগল। অবশেষে সে জানতে পারল, 3 জন মানুষ ছিল যারা সেই ঘটনার পেছনে ছিল। তাদের একজন আজও বেঁচে আছে, হাফিজ মাতবর। রাহাত এক রাতে গেলেন তার বাড়িতে। জোরে ঝড় হচ্ছিল। দরজা খুলে দেখল হাফিজ একা বসে আছে, চোখ কোটরে ঢুকে গেছে, চুল পাকা আর ঠোঁট কাঁপছে। রাহাত তার পরিচয় দিল। হাফিজ তাকিয়ে বলল, তুইও আসছিস? সেই মেয়েটা তো আমায় ছেড়ে দিচ্ছে না। প্রতিদিন রাতে সে আসে, দাঁড়ায় জানালার পাশে, আর বলে, আমার বিচার দাও, আমি আর পারি না। সে হঠাৎ চিৎকার করে উঠল, এই যে, সে আবার এসেছে। রাহাত পেছনে তাকাল। একটা সাদা ছায়া, বাতাসে ভেসে আসা ঝাঁকড়া চুল, লাল চোখ, কাঁধে রক্তাক্ত ওড়না। আমার বিচার চাই। বাতি নিভে গেল। দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর তখন গোরস্থানের এক কোণায় একটা কবরের ওপর আগুন জ্বলতে দেখা গেল। রোকসানা ফিরে এসেছে। তার ন্যায়বিচার কেউ দেয়নি। এবার সে নিজেই শুরু করল বিচার। গল্পটি এখানে শেষ করলাম।